বরিশালে হাফ ভাড়া নিয়ে ছাত্র ও বাস শ্রমিকদের সংঘর্ষে বাস চলাচল বন্ধ। নথুল্লাবাদ টার্মিনাল থেকে ছেড়ে যায়নি রাজধানী সহ কোনো রুটের বাস। ভোগান্তিতে যাত্রীরা। সিলেটে অ্যাম্বুলেন্সে ও ময়মনসিংহে কাফার্ড ভ্যানে আগুন। ঢাকা বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ। কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪৪ জন আটক। ঐতিহ্যবাহী নবান্নের আমেজ কমলেও আছে নতুন ধানের উৎসব। ভালো ফলনে কৃষকের স্বপ্ন পূরণের হাতছানি, ধানের দাম পাওয়া নিয়েও চিন্তা। এবং দখল দূষণে বিপর্যস্ত বরিশালের নদ নদী। সীমানা পিলার দিয়ে দখলদার উচ্ছেদের দাবি। নদী রক্ষায় ড্রেজিংয়ের পরিকল্পনা বিআইডব্লিউটির। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন আপনাদের সঙ্গে আছি আমি সানি মৃধা। হাফ ভাড়া নিয়ে ছাত্র ও বাস শ্রমিকদের সাথে সংঘর্ষের জেরে বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে রাজধানী সহ সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সকাল থেকে নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে কোনো গন্তব্যে ছেড়ে যায়নি বাস। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। এর আগে গতকাল সন্ধ্যায় হাফ ভাড়া নিয়ে ছাত্র ও বাস শ্রমিকদের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে দুপক্ষের অন্তত ৫০ জন আহত হয়। ভাঙচুর করা হয় অর্ধশতর বেশি বাস। একই সময় বাসের কাউন্টারও ভাঙচুর করা হয়। এ সময় ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়কের নথুল্লাবাদ টার্মিনাল এলাকায় ২ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে সেনাবাহিনীর উপস্থিতিতে মহাসড়কে যানবাহন চলাচল শুরু হলেও বাস টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ থাকে। এর জেরে আজ সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। আমি মেহেন্দিগঞ্জ থেকে আসছি, মেহেরপুরে যাব। আমার মাল সামানা আছে, আমার ওয়াইফ আছে, ওনাকে পাঠাবো আর কি। আমি যাব না, ওনাকে দিয়ে মাল সামানা উঠাই দেবো গাড়িতে। এখন তো চরম দুর্ভাগ্য, যেহেতু মহিলা মানুষ কীভাবে যাবে জানি না। রাস্তার উপরে এসে বসে আছি, এটা কেমনে একটা বিশৃঙ্খলা সৃষ্টি। এটা তো মানুষের দুর্ভোগ, আমাদের জনগণেরই তো দুর্ভোগ। এসে দেখি সবকিছু ভাঙচুর, খারাপ অবস্থায় কাউন্টারের। তখন কোনো গাড়ি যাচ্ছে না, এখানে কোনো লোকজনও নাই। যে গাড়ির যে থাকে, ম্যানেজার থাকে, আরো অনেক থাকে, যেন কাউন্টারে লোকজন থাকে, কেউ নাই। এ বিষয়ে বিস্তারিত জানাতে নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছে সহকর্মী ফেরদৌস সোহাগ। সোহাগ, জানাবেন যে বাস চলাচল কখন স্বাভাবিক হতে পারে, কোনো তথ্য আছে কিনা, আর যাত্রীরা দুর্ভোগে পড়ছে এরকম অভিযোগ আছে কিনা? অবশ্যই যাত্রীরা দুর্ভোগে পড়েছে এবং যাত্রীদের সাথে আমি কথা বলেছি, চরম দুর্ভোগে পড়েছে। একদিকে জানেন যে বরিশাল ঢাকা মহাসড়কের বিভিন্ন জায়গায় কিন্তু অন্য একটি ভিন্ন কারণে কিন্তু গাছ ফেলা হয়েছে এবং সে কারণে কিন্তু যাত্রীরা যানবাহনে পাচ্ছে না বা চলাচল করতে পারছে না ঠিকঠাকভাবে। কিন্তু এখন যেটি দুর্ভোগ রয়েছে সেটি একটু ভিন্ন রকম। একটু আমরা দেখাবার চেষ্টা করছি। আমরা যে গাড়িটির সামনে রয়েছি এটি হচ্ছে একটি বাস এবং এই বাসের পুরো গ্লাসটি কিন্তু এমনভাবে ভাঙা হয়েছে যে গাড়ির চালক কিন্তু এখানে বসবেন। আমার যে বাম হাতটি থেকে আমি দেখাচ্ছি, এখানে বসে যে দেখবেন উনি সামনে চালাবেন সেটির কিন্তু অবস্থা নেই। এই একই অবস্থা কিন্তু বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালে যেসব বাস রয়েছে তার প্রায়টিতেই। এর প্রমাণস্বরূপ আমি দেখাচ্ছি, পেছনে যে বাসটি রয়েছে, এই সামনের বাসটি আমরা যেটি দেখালাম, এর পেছনে যে বাসটি রয়েছে দেখুন, বিউটি নামের বাসটি, সেটিরও একই অবস্থা। আমার সামনে যে বাসটি রয়েছে, অর্থাৎ ক্যামেরায় এখন আমরা দেখাবো যে বাসটি, সেই বাসটি দেখলেই বুঝতে পারবেন সেটি হচ্ছে যে এই বাসের গ্লাসটি নেই, টোটাল গ্লাসটি নেই।
এই হচ্ছে এখানকার বাস টার্মিনালের পরিস্থিতি। আর এ কারণেই কিন্তু গাড়ি যে চলাচল করবে সেরকম কোনো পরিস্থিতি নেই। আর এ কারণেই যানবাহন বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে যানবাহন চলাচলের উপায় নেই, সে কারণেও কিন্তু যানবাহন বাস চলাচল করতে পারছে না। আমরা কথা বলেছিলাম বাস মালিক এবং বাস শ্রমিকদের সাথে, তারা যেটি বলছেন যে এই গাড়িগুলো তো কিন্তু ঠিক করতে হবে, এগুলোকে আবার স্বাভাবিক পর্যায়ে নিয়ে যেতে হবে এবং নিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে, এবং সেটি নিয়ে না যাওয়া পর্যন্ত, নিয়ে না গেলে কিন্তু সেটিকে কোনোভাবেই কিন্তু ঠিক করা যাবে না এবং তা চালানো সম্ভব নয়। আমাদের সামনে আরও বেশ কয়েকটি বাস রয়েছে, এই বাসগুলোর কিন্তু একই অবস্থা, কখন ঠিকঠাক হবে কেউ জানছে না। আর যাত্রীদের দুর্ভোগের কথা সেটি তো আসলে বলার উপেক্ষাই নেই। সেটি হচ্ছে যে যাত্রীরা যারা এখানে এসেছেন তারা কিন্তু ঘুরে ফিরে চলে যাচ্ছেন, চেষ্টা করছেন যে কেউ লঞ্চে যাওয়া যায় কিনা, ঢাকায় উদ্দেশ্যে যাত্রীবাহী লঞ্চ ছাড়ার কথা রাত্রবেলা সন্ধ্যার পর, সেই জন্য তারা অপেক্ষা করছেন। আর যাদের এখনই যেতে হবে কেউ বাইকে, কেউ অন্যান্য উপায়ে কিন্তু চেষ্টা করছেন, কিন্তু কখন এটি শেষ হবে কেউ বলতে পারছেন। এতটুকু ছিল বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে আমার হাতে থাকা সবশেষ খবর। বরিশাল নথুল্লাবাদ থেকে যুক্ত ছিলেন সোহাগ, ফেরদৌস সোহাগ। সিলেট ও ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পাশাপাশি ঢাকা বরিশাল মহাসড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। নাশকতার অভিযোগে কুমিল্লা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪৪ জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। শনিবার গভীর রাতে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে একটি অ্যাম্বুলেন্স ও কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে অ্যাম্বুলেন্সটি পুড়ে ছাই হয়ে গেছে, তবে এতে প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। একইভাবে ময়মনসিংহ কাভার্ডভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। এদিকে ঢাকা বরিশাল মহাসড়কের উপর গাছ ফেলে অবরোধ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। ভোরে মাদারীপুরের গোপালপুর থেকে বাসস্ট্যান্ডের উত্তর পাশসহ কয়েকটি স্থানে গাছ ফেলে সড়ক অবরোধ করেন তারা। নাশকতার অভিযোগে কুমিল্লা থেকে নিষিদ্ধের ৪৪ ছাত্রলীগকে আটক করারও খবর পাওয়া গেছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন গোলজার আহমেদ। গোলজার, জানাবেন যে নাশকতার সঙ্গে জড়িত কাউকে আটক করা হয়েছে কিনা? দেখুন, রাতের যে ঘটনাটি ঘটেছে এখন পর্যন্ত আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ গোয়েন্দা সংস্থার যারা জড়িত আছেন তারা বিষয়টি পর্যবেক্ষণ করছেন, তবে ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। আমরা বর্তমানে রয়েছে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে, যেখানে অ্যাম্বুলেন্সটি পুরানো হয়েছিল, অর্থাৎ অ্যাম্বুলেন্সটির গায়ে স্টিল বডি ছাড়া আর কিছুই নেই, মোটামুটি পুরোটাই পুড়ে গেছে। এখানকার যিনি আবাসিক মেডিকেল অফিসার আছেন মিজানুর রহমান, ডাক্তার মিজানুর রহমান, তিনি যেটি আমাদেরকে বলছিলেন যে রাত 2টা থেকে 2:30টার মধ্যে তারা সিসিটিভি ক্যামেরার মধ্যে যেটি দেখতে পেয়েছেন যে দুইজন যুবক এসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে চলে যায়। তারপরে মূলত ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ আনেন। তবে এই অ্যাম্বুলেন্সটি ক্ষতিগ্রস্ত ছাড়া হাসপাতালের আর কোনো ক্ষতিগ্রস্ত হয়নি বা কোনো ধরনের প্রাণহানির ঘটনাও ঘটেনি, এমনটা কিন্তু তিনি বলেছেন। আমরা কথা বলছিলাম সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার যিনি আছেন সাইফুল ইসলাম, তার সাথে তিনি বলছেন যে বিষয়টি তারা নজরে নিয়েছেন এবং তদারকি করে তদন্ত করে আসলে এই সাথে যারা জড়িত আছেন তাদেরকে চিহ্নিত করার চেষ্টা চলছে। এবং রাতে যেহেতু ঘটনাটি ঘটেছে তাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণাদি সংগ্রহ করেছেন এবং সিসিটিভি ফুটেজে যে যুবকদেরকে দেখা গেছে তাদেরকে এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। তবে পুলিশের বিভিন্ন ইউনিট এই নাশকতার সাথে যারা জড়িত আছেন তাদেরকে ধরার জন্য তারা আপ্রাণ চেষ্টা চালাবেন, এমনটাই কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে তাদের এত সিকিউরিটি ব্যবস্থা থাকার পরেও আসলে রাতের এই ঘটনা হয়তোবা যেহেতু ভোর রাতে ঘটনাটি ঘটেছে, সুতরাং তাদেরকে ধরাটা কোনোভাবেই সম্ভব হয়নি এবং তারা আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করেছেন। সেই অবগত করার পাশাপাশি যে সিসিটিভির ফুটেজগুলো আছে সেগুলো তারা সরবরাহ করেছেন এবং পরবর্তীতে আইনি ব্যবস্থা যেটি আছে সেটি আসলে পুলিশ কিংবা সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তারা আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। তো সব মিলিয়ে এই যে নিষিদ্ধ আওয়ামী লীগের যে কার্যক্রম বা কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবে হয়তোবা ধারণা করা হচ্ছে সিলেটের এই যে শহীদ শামসুদ্দিন মেডিকেল হাসপাতালের যে অ্যাম্বুলেন্সটি আছে সেটি
সেটি পুড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি সিলেট কুমারগাঁও বাস স্ট্যান্ডেও একটি বাসে আগুন দেওয়া হয়েছিল, কিন্তু সেই বাসের আগুন নিয়ন্ত্রণ সাথে সাথে এখানকার পরিবহন শ্রমিক যারা আছেন তারা নিয়ন্ত্রণে আনেন। তো এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ তথ্য। সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী গোলজার আহমেদ। আজ পহেলা অগ্রহায়ণ, যদিও অনেকটা ম্লান গ্রাম বাংলার নবান্ন উৎসব। গ্রামীণ জনপদে পড়ে না পিঠাপুলির ধুম, তবে এখনও কৃষকের কাস্তের টানে টানে ঘুরে স্বপ্ন পূরণের হাতছানি। বিস্তারিত মাজেদুর রহমানের প্রতিবেদনে। ভোরের শিশির মারিয়ে খেতে কৃষক, সারি বেঁধে ব্যস্ত পাকা ধান কাটায়। ঋণ দেনা শোধ সংসারে সমৃদ্ধির হাতছানি। নতুন ধানের আটায় আয়োজন পিঠাপুলির। কৃষকের কাছ থেকে টানে টানে যেন সেই স্বপ্ন বননের গল্প। অগ্রহায়ণের প্রথম দিনে কৃষকের ঘরে ফিরে নবান্নের উৎসব। নবান্নের এই সুখ সমৃদ্ধি আবহমান গ্রাম বাংলারই প্রতিচ্ছবি। যদিও আধুনিক প্রজন্মের কাছে অনেকটা ব্যঞ্জনা হারিয়েছে এই নবান্ন। ক্ষীর, পোলা, অনেক কিছু তো আর হতো। যেমন ঝিলিয়ার আসিত, ওই তোমার মুগরি হাঁস জবা করিত, তা বাদে তোমার মোষের গোস্ত লিয়ে আসছিল, লিয়ে আসে অনেক কিছু আনন্দ করা হচ্ছে। কিন্তু এখন অতখানি হয় না, খুব কম। আগের মতো লবণ উৎসব যেরকম হতো এখন ওইরকম আর হয় না, তবে আছে গ্রাম অঞ্চলে হয়, তা আগের মতো আর না। ধান কাটা মারা, খেয়াল সুগন, খেয়াল ধান সিদ্ধ, মেলা কাজ থাকে এখন সবারই কাজ, আমাকে বসতে পার না। যাকে ধান চাউল আছে, যার আছে তারা করে, যাকে নাই তারা কাজ করে মানুষের বাড়ি। আধুনিকতার ছোঁয়ায় কৃষিও এখন বেশ সমৃদ্ধ। বছরে প্রায় সব সময় মাঠে তুলে সোনালী ধান। চলে উৎপাদন, সংরক্ষণ ও বেচা বিক্রির যজ্ঞ। এ অবস্থায় অগ্রহায়ণের আগমনে আলাদা করে মনে রাখে কজন? নবান্নও তাই পায় না বাড়তি ব্যঞ্জনা। অনেকে খোঁজও রাখে না বাংলার মাসের নাম তারিখ। নবান্ন উৎসব হারিয়ে যাচ্ছে বলতে আমি আমার চোখে কোনো সময় নবান্ন উৎসব সেইভাবে জাঁকজমকভাবে উদযাপন করা দেখিনি। আধুনিকতার যুগে নবান্ন এক্সপিরিয়েন্স করাটা আসলে অনেকটাই কঠিন হয়ে গেছে, কারণ আমরা যেহেতু শহরে বসবাস করি, সেজন্য নবান্ন আমরা সেভাবে এক্সপিরিয়েন্স করতে পারি না। যদিও শহরের সংস্কৃতিতে পিঠার কদর ভিন্ন আঙ্গিকে টিকে আছে। বছরের সব সময়ে শহরে ফুটপাত কিংবা দোকানে মিলে নানা রং ঢঙের পিঠাপুলি। ভিন্ন আয়োজনে চলে নবান্নের উৎসবও। বর্তমানে সেই সংস্কৃতি অনেকটা বিলুপ্তপ্রায় এই জন্যেই গ্রামের অনেক মানুষই আজকে শহরে চলে আসছে। এই একটা বিষয়। আর একটা বিষয় হলো গ্রামে শুধু একটি ফসল আর নেই। আধুনিক যুগে শুধু আমন ধান নয়, নানা ধরনের ফসল এখন উৎপাদন হচ্ছে। শহরের মানুষও কিন্তু সেটার আমেজ কিছুটা উপভোগ করছে। শহরেও আজকে দেখবেন পিঠা, পুলি, পায়েস ইত্যাদি একদম ফুটপাত থেকে শুরু করে অভিজাত জায়গা পর্যন্ত বিক্রি হচ্ছে। অগ্রহায়ণে ধান কাটা মারার পর গ্রামের যে নবান্ন উৎসব তা এখনও বিদ্যমান, তবে আগের মতো সে জাঁকজমক আর নেই। কৃষকের কাছে নবান্ন মানে একটি দিন নয়, গ্রামীণ ঐতিহ্য, স্মৃতি এবং সুখ দুঃখ ভাগাভাগির গল্প। বগুড়া থেকে মাজেদুর রহমান, এখন। লোকগানের সুরে স্নিগ্ধ ভরে নবান্নের আয়োজন চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। অগ্রহায়ণের নিমন্ত্রণের কৃষি অনুষদের শিক্ষার্থীরা মেতেছেন নতুন ধানের পিঠাপুলি আর হেমন্তের লোকজ আয়োজন নিয়ে। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, জানাবেন যে নবান্ন বরণে কি আয়োজন রাবি ক্যাম্পাসে? সানি, সকাল থেকে আমরা দেখছি যে অগ্রহায়ণের একেবারে স্নিগ্ধ সকাল বেলায় ধান কাটা দিয়ে শুরু হয়েছে নবান্নের এই উৎসবের আয়োজন জানাতে। এবং আমরা দেখছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি অ্যান্ড এক্সটেনশন বিভাগের পক্ষ থেকে যেই শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে সেখানে পুরো বাংলাদেশের চিত্র তুলে ধরা হয়েছে, যেখানে কৃষিজ নানান কিছুর আসলে এখানে ফুটে উঠছে। আমরা এই র্যালির মধ্য দিয়ে আসলে দেখছি গ্রামীণ ঐতিহ্য এবং এর মধ্য দিয়ে গ্রামীণ বিভিন্ন চরিত্র যারা কিনা আসলে এই নবান্নর সাথে ওতপ্রোতভাবে আসলে জড়িত। যেমন রয়েছে কৃষক, আত্মীয় স্বজন, এবং এই যে নবান্ন অর্থাৎ নতুন ধানের যে অন্ন সেটি ভোগের মধ্য দিয়ে যে এই যে অগ্রহায়ণে যেই আয়োজনটি হয়ে থাকে বাঙালি গ্রামীণ জীবনে, সেটিরই আসলে তুলে ধরার প্রাণান্তর চেষ্টা এখানে আমরা লক্ষ্য করছি। এখানে দেখছি যারা শিক্ষার্থী আছে সেই শিক্ষার্থীদের হাতে নতুন ধান
এবং এখানে লাঙল, ফলা থেকে শুরু করে কৃষিজ নানা ধরনের উপকরণ কিন্তু রাখা হয়েছে। আমরা এই বিভাগের পক্ষ থেকে আসলে স্থানীয় যেটি জানতে পেরেছি যে নতুন প্রজন্মকে বাংলার কৃষকের সাথে পরিচয় করিয়ে দেওয়া, বাঙালিয়ানার সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং এই যে আমাদের যে নবান্ন উৎসব, প্রাণের উৎসব, শেকড়ের উৎসব, সেটি সম্পর্কে পরিচয় করিয়ে দিতেই কিন্তু এই আয়োজন করা হয়েছে। এবং এর পাশাপাশি নতুন ধানের যে পিঠাপুলি হয় সেই পিঠাপুলির নানান রকম কিন্তু আমরা এখানে নানান স্বাদের পিঠাপুলির আয়োজন তাদেরকে করতে দেখেছি এবং এই ক্যাম্পাসের অঙ্গনে কিন্তু তারা একটি পিঠা উৎসব করেছে নতুন ধান দিয়ে যেগুলো বানানো। এর মধ্য দিয়ে তারা যেটি বলছেন যে তারা আসলে পরিচয় করিয়ে দিচ্ছেন তাদের শেকড়ের সাথে এবং এর পাশাপাশি যে গ্রামীণ যে সমস্ত গীত, রীতি, নীতি ছিল সেই গীত, রীতিনীতিগুলোকেও তারা কিন্তু আসলে পরিচয় করিয়ে দিচ্ছেন এর মধ্য দিয়ে। আমরা একটু খুবই কাছে থেকেই দেখাবো যে এখানে কিন্তু একেবারে বাঙালি সেজে প্রত্যেকে এখানে এসেছেন। কেউ বর সেজেছেন, কেউ বউ সেজেছেন, কারো হাতে আসলে ধানের শীষ এবং একই সাথে এই যে হেমন্তে যে নতুন ঘ্রাণে, নতুন প্রাণে আসলে মেতে ওঠে বাংলাদেশ, সেটির চিত্র আসলে এখানে তুলে ধরা হয়েছে। এবং একই সাথে আমরা গরুর গাড়িও লক্ষ্য করছি, যে গরুর গাড়ি আসলে আমাদের গ্রামীণ বাহনের একটা বড় অনুষঙ্গ। এবং এই ক্ষেত্রে আমরা আসলে যেটি লক্ষ্য করছি সেটি হচ্ছে যে পুরো আয়োজন জুড়েই তারা যেই জিনিসটিকে তুলে ধরার চেষ্টা করেছেন সেটি হচ্ছে এই বাংলার চরিত্র এবং একই সাথে এই যে নবান্নের যে আয়োজন, নবান্নের যে যেই আসলে আমাদের যে কৃষির ক্ষেত্রে আসলে যেই ধরনের অবদান সেগুলোকে আসলে তুলে ধরার চেষ্টা চলছে এবং সেটি গেল 14 সাল থেকে আসলে এই অনুষ্ঠানটি করছে। তো সানি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই আয়োজন দিনব্যাপী চলবে এবং নানা ধরনের আয়োজন আছে, হয়তো পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দিব। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে নবান্ন উৎসবের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। মাঠে মাঠে এখনও চলছে আমন ধান কাটা, মাড়াইয়ের ধূপ। নবান্নের আনন্দে মেতেছেন চাষিরাও। এ বিষয়ে বিস্তারিত জানাতে দেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা প্রথমেই চলে যাচ্ছি সহকর্মী রামিম চৌধুরীর কাছে। রামিম, জানাবেন যে ধান কাটার উৎসব কেমন দেখছেন? সানি, ধান কাটার উৎসব কিন্তু খুলনাতে প্রায় সপ্তাহখানেক আগেই শুরু হয়ে গেছে। আমরা এই মুহূর্তে রয়েছি বটিয়াঘাট উপজেলায় এবং এখানে এসে যেটি দেখলাম যে সোনালী ধান কেটে সেটি শুকানোর যে কার্যক্রম সেটি কিন্তু সকাল থেকে শুরু করেছেন এখানকার কৃষকরা। আপনি যদি দেখেন এই মাঠটিতে কিন্তু কৃষকরা তাদের যে কার্যক্রম সেটি কিন্তু পুরো দমে চালিয়ে যাচ্ছে। এখানে কিন্তু আমন ধান কাটার যে কার্যক্রম সেটি কিন্তু চলছে। আমন ধানের মধ্যে এখানে যে বিরি ধান কিন্তু তারা রোপণ করেছেন এবার এবং সেই বিরি ধানে কিন্তু এখন কাটছেন তারা। এই বিরি ধানের মধ্যে কিন্তু বিরি 75, বিরি 87 এবং বিরি 103 জাতের যে ধানগুলো সেগুলো কিন্তু এখন কাটা হচ্ছে। এখানকার কৃষকদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে গত বছরের তুলনায় এবছর কিন্তু ধানের যে ফলন সেটি কিন্তু অনেকটাই ভালো হয়েছে এবং যার ফলে কৃষকরা কিন্তু বেশ খুশি। এখানকার কৃষকরা বলছেন যে গত বছর প্রতি হেক্টর জমিতে কিন্তু 4.5 থেকে 5 মনের মতো 5 মেট্রিক টনের মতো কিন্তু ধান উৎপাদন করা হয়েছে, কিন্তু এবছর সেই পরিমাণটা কিন্তু প্রতি হেক্টরে দাঁড়িয়েছে প্রায় 5.5 থেকে 5.5 মেট্রিক টনের মতো। এখানে প্রতি বিঘাতে এবছর প্রায় 17 থেকে 18 মন ধান কিন্তু তারা এখান থেকে ফলন তারা পেয়েছেন। এখানকার কৃষকরা এ কারণে কিন্তু বেশ সন্তোষ প্রকাশ করেছেন। এখানকার যে কৃষি বিভাগ রয়েছে তারাও কিন্তু বেশ তদারকি করছেন এবং এখানে আমরা সকাল থেকে দেখেছি যে কৃষি বিভাগের কর্মকর্তারা যে ধান কাটার যে উৎসব সেখানেও কিন্তু তারা রয়েছেন। এখানকার কৃষকরা বলছেন যে এখানে এই বছর কিন্তু আবহাওয়া অনেকটাই ভালো ছিল, যার ফলে কিন্তু প্রতিকূল আবহাওয়া না থাকার ফলে এখানে ধান কাটার যে কার্যক্রম সেটি কিন্তু অনেকটাই ভালো হচ্ছে। এর পাশাপাশি ধানের যে ফলন সেটি ভালো হওয়ার একটি কারণ কিন্তু এই আবহাওয়া। প্রতি বছরের মতো এবছর কিন্তু আবহাওয়া অনুকূলে ছিল, তবে গত বছর কিন্তু বৃষ্টি কম হয়েছিল, যার ফলে কিন্তু ধানের যে ফলন সেটি কিছুটা কম হয়েছিল। এবছর কিন্তু বৃষ্টির পরিমাণ বেশ ভালো ছিল, যার ফলে ধানের যে ফলন সেটি কিন্তু ভালোই হয়েছে। এখানকার যারা কৃষকরা রয়েছেন
তারা কিন্তু সকাল থেকেই আজকে আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু তারা ধান কাটার যে কার্যক্রমে সেখানে লিপ্ত হয়েছেন এবং তারা কিন্তু উৎসবমুখর পরিবেশে ধান কাটছেন এবং তারা কিন্তু বেশ সন্তোষ প্রকাশ করেছেন, কারণ এবছর যে ধানের যে ফলন সেটা কিন্তু অনেকটাই ভালো হয়েছে। আর ধানের ফলন ভালো হলেই কিন্তু স্বাভাবিকভাবেই কৃষকরা কিন্তু বেশ খুশি হন, কারণ এই প্রায় অনেক দিন, প্রায় 4 থেকে 5 মাস ধরে ধানের চাষ, ধানের যত্ন নেওয়া, তারপরেই কিন্তু এই ধান কাটার যে উৎসব তাতেই কিন্তু মাতেন এখানকার কৃষকরা। এই কারণেই ফলন যদি ভালো হয় সেক্ষেত্রে কৃষকের ঘরে ধানও উঠবে অনেক ভালো এবং বেশ ভালো দাম পেলে কিন্তু তাদের যে আয়ের যে জায়গাটা সেটি কিন্তু অনেক ভালো জায়গায় পৌঁছাবে। এখানকার কৃষকরা বলছেন যে মূলত এই যে ধানটি এটি কিন্তু বেশ লাভজনক ধান এবং এই বিরি ধানের যে উৎপাদন সেটি কিন্তু মাত্র 4 মাসে হয়ে থাকে এবং এই 4 মাস পরে তারা এখানকার যে জমিটা রয়েছে এই ধান ওঠার পরে কিন্তু এই জমিতে আবারও নতুন করে যে ফসল রয়েছে, বিভিন্ন রকম ফসল, সেগুলো কিন্তু তারা উৎপাদন করেন। যেমন এখানে কিন্তু ধনিয়া, তারপরে গম, সূর্যমুখী এগুলোর চাষ কিন্তু করে থাকেন কৃষকরা এই যে বিরি ধান, এই বিরি ধান ওঠার পরে। সেক্ষেত্রে এখানকার যারা রয়েছেন কৃষকরা তারা বলছেন যে এই ধান অনেকটাই লাভজনক। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনা থেকে ধান কাটার সবশেষ খবর। সানি, এ নিয়ে আরও জানতে এবার যুক্ত হতে চাই হিলিতে। এবার সেখানে আছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, জানাবেন যে এবার আমন ধানের ফলন কেমন দেখছেন? ছানি প্রায় সপ্তাহখানেক আগেই হিলি সহ আশপাশের উপজেলাগুলোতে আমন ধান কাটাই মরা শুরু করেছে কৃষকরা, এবং বিশেষ করে এবারে আমন ধানের যে ফলন সেটি কিন্তু বেশ ভালো হয়েছে। তারা বলছেন প্রতি বিঘা এবারে 17 থেকে 18 মণ ধান কিন্তু তারাই বিঘা প্রতি মারছেন, এবং তারা একটি দুশ্চিন্তার কথা জানিয়েছেন। সেটি হচ্ছে যে গত বছর যেই ধান স্বর্ণা 5 জাতের যে ধানটি 1400 থেকে 1500 টাকা প্রতি মণে বিক্রি করেছিলেন, সেটি এবার কিন্তু শুরুতে বিক্রি হচ্ছে মাত্র 1100 থেকে 1250 টাকা, যেখানে প্রায় 200 থেকে 250 টাকা মন প্রতি। এবারে ধানের দাম কম, সেটি কিন্তু কৃষকদের লোকসানের যে সংখ্যা সেটি কিন্তু একটা আতঙ্ক বাড়িয়েছে কৃষকদের মাঝে, তারা কিন্তু বলছেন। এবং এছাড়া আমরা যেটি দেখছি যে পুরো উপজেলা মাঠে যে ধান সেটি কিন্তু পুরো দমে পেকে গেছে, এবং 20% ধান কিন্তু কর্তন ইতিমধ্যে হয়েছে বলে কিন্তু কৃষি অফিসের যে কর্মকর্তা তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং নবান্ন যে উৎসবগুলো হয়ে থাকে, বিশেষ করে ধান কাটা উৎসবকে কেন্দ্র করে, সেটি কিন্তু আমরা দেখিনি। এবং আমাদের যে গ্রামগঞ্জগুলো রয়েছে, বিশেষ করে বেশ কয়েকটি গ্রামে আমরা ঘুরেছি আজকে পয়লা অগ্রহায়ণ, এবং এই পয়লা অগ্রহায়ণের যে ঐতিহ্য নবান্ন উৎসব সেটি কিন্তু আমরা চোখে পড়েনি, এবং এটি কিন্তু এখন হারিয়ে যেতে বসেছে গ্রামগঞ্জে। কৃষকরা যেটি বলছেন যে আসলে মহাজনের কাছ থেকে ধার দেনা করে আসলে ধান রোপণ করবার পর সেই ফসল ঘরে তোলার আগে যখন দামের দুশ্চিন্তা তাদের ঘাড়ে পড়ে, তখন কিন্তু তাদের যে উৎসবের কথা সেগুলো কিন্তু তারা ভুলে যান, বিশেষ করে যার কারণে তারা আসলে সেই উৎসবগুলোকে ভুলে গিয়ে এখন আসলে সেই লোকসান কাটিয়ে উঠবেন কিভাবে সেই চিন্তায় কিন্তু অপেক্ষায় রয়েছেন। এবং এই উপজেলায় এখন পর্যন্ত যেটি কৃষি অফিসের তথ্য রয়েছে, এখন পর্যন্ত 8000 প্রায় 187 হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে, যেখানে বিশেষ করে স্বর্ণা 5 এবং যেটি আমরা সুগন্ধি জাত বলি সেই সুগন্ধি জাতের ধানের চাষগুলো হয়েছে। তবে কৃষকদের বারবার দাবি কিন্তু যে আসলে সার কীটনাশকের দাম যে হারে বৃদ্ধি পেয়েছে সে হারে কৃষকের যে ন্যায্য মূল্য ধানের সেটি কিন্তু বৃদ্ধি পায়নি। তো শ্রানি, এই ছিল আমার কাছে হিলি থেকে আমন ধান কাটা মারাইয়ের সর্বশেষ। দেশের বিভিন্ন স্থানে কৃষকদের ধান কাটা মারাইয়ের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। শীতের আগমনীতে সরগরম সিরাজগঞ্জের কাজীপুরের কম্বলপল্লী উপজেলার শিমুলদাইর বাজারে প্রতিটি কারখানায় বেড়েছে কম্বল তৈরির ব্যস্ততা। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছে সহকর্মী রিফাত রহমান। রিফাত, জানাবেন যে কম্বলের দাম এবার কেমন আর ব্যবসায়ীরা কি বলছেন? সানি, যেটি বলছিলেন যে আসলে সিরাজগঞ্জের যে কাজীপুরের শিমুলদার বাজার, এটি কিন্তু কাজীপুরের যে প্রত্যন্ত এলাকায় দেশের সবচেয়ে বড় কম্বলের কিন্তু পাইকারি বাজার গড়ে উঠেছে। আপনাকে জানিয়ে রাখি যে সিরাজগঞ্জের এই কাজীপুরের বেশ কয়েকটি গ্রামে কিন্তু এই কম্বলগুলো তৈরি হয়, যার শুরুটা হয়েছিল যে পোশাক কারখানার যে টুকরো কাপড়গুলো রয়েছে সেই কাপড় থেকে তারা জোড়াতালি দিয়ে কম্বল তৈরি করতেন এবং সেই কম্বলগুলো কিন্তু উত্তরাঞ্চলের জেলাগুলোতে বিক্রি করতেন। তবে এখন কিন্তু কাজীপুরের প্রায় সব ধরনের কম্বলই কিন্তু এই কাজীপুরের বাজারগুলোতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে 168 রকমের কম্বল কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। সেই কম্বলগুলো 100 টাকা থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত
কম্বল কিন্তু দেশের বিভিন্ন স্থানে তারা বিক্রি করছেন। আমরা দেখছি যে মৌসুমের যেহেতু শীত পড়ছে, শীতের শুরু থেকেই কিন্তু যারা বিভিন্ন জেলা থেকে পাইকাররা রয়েছেন তারা এই বাজারে আসছেন এবং এই বাজার থেকে তারা কম্বল নিয়ে কিন্তু দেশের বিভিন্ন স্থানে বিক্রি করছেন। বিশেষ করে পঞ্চগড়, রংপুর যে অঞ্চলগুলোতে শীতের মাত্রাটা বেশি, সেই অঞ্চলে কিন্তু চাহিদাটা শুরু থেকেই কিন্তু রয়েছে। তবে ব্যবসায়ীরা যেটি বলছেন যে যেহেতু ব্যবসা মৌসুম এখন শুরু হয়েছে এবং কম্বলের চাহিদাও বাড়ছে এবং যে কারণে কিন্তু তারা রাত দিন এখানে তারা কাজ করছেন। আপনাকে জানিয়ে রাখি যে এই কাজীপুরের সালাবড়ার, শিমুলদার সহ 4 থেকে 5টি গ্রামে কিন্তু এই কম্বলগুলো তৈরি হয় এবং প্রায় আপনার 40,000-এর বেশি পরিবার কিন্তু এই কম্বল শিল্পের সাথে কিন্তু জড়িত রয়েছে এবং তারা যেটি বলছেন যে এই এলাকার যেমন কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে, পাশাপাশি এই বাজারে কিন্তু প্রায় 100 কোটি টাকার কম্বলের বাজার কিন্তু এখানে গড়ে উঠেছে এবং চায়না কম্বল থেকে শুরু করে বাংলা কম্বল, জোড়াতালি কম্বল সহ ভেড়া কম্বল, বিভিন্ন রকমের কম্বল কিন্তু এই কাজীপুরের এই কম্বল পল্লীতে তৈরি হচ্ছে এবং সেগুলো সারা দেশের চাহিদা যেমন পূরণ করছে, তেমনি নিম্ন আয়ের যেগুলো মানুষ রয়েছে সেই মানুষগুলোরও কিন্তু শীত নিবারণের একটি উপকরণ হয়ে দাঁড়িয়েছে এবং তারা যেটি বলছেন যে গত বছর যে ব্যবসা হয়েছে এবার তার থেকে কিন্তু ভালো ব্যবসা তারা আশা করছেন। তো সানি, সিরাজগঞ্জের কম্বল বাজার থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সিরাজগঞ্জের কম্বল বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী রিফাত রহমান। পদোন্নতির দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন ময়মনসিংহের সরকারি কলেজের প্রভাষকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে সরকারি আনন্দমোহন কলেজে আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ, যুক্ত হচ্ছি তার সাথে। ইমতিয়াজ, জানাবেন যে দাবি আদায়ে শিক্ষকরা কি বলছেন? সানি, আমি এই মুহূর্তে রয়েছি ময়মনসিংহের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি আনন্দমোহন কলেজ এবং এই কলেজে 35,000 শিক্ষার্থী রয়েছেন, 200-এরও অধিক শিক্ষক রয়েছেন। তার মধ্যে যারা আসলে 32 থেকে 37তম বিসিএস এর প্রভাষক রয়েছেন পদোন্নতি না পাওয়া, সেই প্রভাষকরা তারা কিন্তু এখানে সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে এবং সেই সাথে জানিয়ে দিতে চাই ময়মনসিংহ জেলায় 8টি যে সরকারি কলেজ রয়েছে সেই কলেজে 151 জন শিক্ষক প্রভাষক মূলত তারা কর্মবিরতি স্থানে কিন্তু পালন করছেন এবং আজকে তারা কোনো ক্লাসে যাননি এবং ক্লাস করেনি এবং আমরা দেখতে পাচ্ছি ক্লাসে না যাওয়ার কারণে অনেক শিক্ষার্থী কিন্তু ক্লাস না করেই আসলে তাদেরকে চলে যেতে হচ্ছে এবং মূলত তাদের যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো কিন্তু তারা আসলে করছে না। তাদের যে মোটা দাগের যে দাবিগুলো রয়েছে সেগুলো তারা তুলে ধরছেন, 4 দফা দাবি মূলত, যেখানে মূল দাবিগুলোর মধ্যে অনতিবিলম্বে পদোন্নতি, ডিবিসি ডিপার্টমেন্টাল প্রমোশন কমিটি সভা সম্পন্ন করা, 37তম ব্যাচ পর্যন্ত সকল পদোন্নতি বঞ্চিত প্রভাষকের ভূতাপেক্ষ পদোন্নতি জিও জারি, 37 ব্যাচ পর্যন্ত যোগ্য সকলের ভূতাপেক্ষ পদোন্নতি নিশ্চিত করে অনতি বিলম্বে সুপার নিউমেরারি পদ সৃজন করা সহ 4 দফা দাবিতে তারা কিন্তু আজকে আন্দোলনে বসেছেন এবং তারা বলছেন যে শুধু আনন্দমোহন সরকারি কলেজেই নয়, তারা বাংলাদেশের যতগুলো প্রভাষক রয়েছেন মূলত 32 থেকে 37তম বিসিএস এর নিয়োগপ্রাপ্ত বিসিএস কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা বোর্ডের কর্মকর্তারা রয়েছেন, তারা কিন্তু স্থানে তাদের এই অবস্থান কর্মসূচি পালন করছেন এবং কর্মবিরতি পালন করছেন। তারা যেটা বলছেন যে এই দীর্ঘদিন মূলত 10 থেকে 13 বছর পর্যন্ত একজন প্রভাষক শিক্ষকতা করার পরেও তারা কিন্তু আসলে যত ধরনের ক্যাটাগরি রয়েছে মূলত এই পদোন্নতি পাওয়ার জন্য, প্রভাষক থেকে সহকারী অধ্যাপকের পদোন্নতি পাওয়ার জন্য তারা কিন্তু সকল শর্তই পূরণ করার পরেও কিন্তু তারা পদোন্নতি পাচ্ছেন না, এমনটা কিন্তু তারা দাবি জানাচ্ছেন এবং যার কারণে তারা সামাজিকভাবে যেমন হেয় প্রতিপন্ন হচ্ছেন, অন্যদিকে তারা অর্থনৈতিকভাবেও কিন্তু মানবতর জীবনযাপন করছেন এবং এই কারণে কিন্তু পাঠদানের ক্ষেত্রে তাদের সমস্যা হচ্ছে এবং যার কারণে তারা বলছিলেন যে এখন অনেকেই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ঝুঁকছে এবং এই পাঠদানের ক্ষেত্রেও কিন্তু একটা বিঘ্নিত করছেন এবং তারা চাচ্ছেন যে যেহেতু তারা শিক্ষকতা করেন এবং যেহেতু এই প্রাচীন বিদ্যাপীঠ রয়েছে তারা এবং তারা চাচ্ছেন যে দ্রুত সময়ের মধ্যে ক্লাসে ফিরে যাওয়ার জন্য এবং যার কারণে শিক্ষার্থীরা যেটা মূলত চাচ্ছেন যে শিক্ষকদের ক্লাস যেহেতু থাকছে না, ক্লাস পরীক্ষাগুলো সেগুলো বন্ধ রয়েছে এবং ক্লাসের নিয়মিত যে কাজগুলো সেগুলো ব্যাহত হচ্ছে। সুতরাং এই অচল অবস্থা আসলে কখন কাটবে, মূলত তাদের কর্মসূচি পরবর্তীতে কি হবে সেটি কিন্তু অনির্দিষ্ট কালের জন্য তারা বলছেন যে তারা কর্মবিরতি পালন করছেন এবং তাদের যে দাবি যেটা তারা মানে দ্রুততম সময়ের মধ্যে ভূতাপেক্ষ পদোন্নতি জিও জারি না হওয়া পর্যন্ত তাদের যে প্রমোশন নো ওয়ার্ক যে কর্মসূচিটি সেটি কিন্তু তারা পালন করে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন এবং ময়মনসিংহে যেটা আগেও বলছিলাম যে 8টি সরকারি কলেজের যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু একযোগে আজকে বিভিন্ন কলেজে তারা কিন্তু এই যে কর্মবিরতি সেটি কিন্তু তারা পালন করছেন এবং তারা বারবার বলার চেষ্টা করছেন যে অন্যান্য বিসিএস এর যে অন্যান্য ক্ষেত্রগুলো রয়েছে, সেটি ব্যাংক হতে পারে, সেটি কৃষি হতে পারে, সেটি স্বাস্থ্য ক্ষেত্র হতে পারে, তাদের একই সাথে যারা এই বিসিএস এ যারা যোগদান করেছেন তাদের কিন্তু নিয়ম মাফিকভাবে পদোন্নতি হয়েছে, কিন্তু
কিন্তু তারা এই যে দীর্ঘদিন শিক্ষকতা করছেন এবং নতুন যারা বিসিএস শিক্ষক হিসেবে প্রভাষক হিসেবে যারা নিয়োগ পাবেন তাদের ক্ষেত্রে যে আসলে আগামী দিনে একটা বড় ধরনের বৈষম্য অপেক্ষা করছে। এই অচল অবস্থা কাটিয়ে দ্রুত সময়ের মধ্যে তাদের দাবিগুলো মেনে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাছে তারা যেটা দাবি জানিয়েছেন তারা আসলে ক্লাসে ফিরতে চান এবং যতদিন পর্যন্ত তাদের এই দাবি পালন না হচ্ছে তারা কিন্তু অনির্দিষ্টকালের জন্য দাবি চালিয়ে তাদের যে আন্দোলন তাদের যে কর্মবিরতি সেটি চালিয়ে দেওয়ার হুঁশিয়ারি কিন্তু তারা দিচ্ছেন। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে আমার কাছে সবশেষ। সানি। ময়মনসিংহের সরকারি কলেজের প্রভাষকদের কর্মবিরতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। নদীমাতৃক বাংলাদেশে ভালো নেই বরিশালের নদ নদী। দখল, দূষণ আর চর জেগে ওঠায় বেশিরভাগ নদী বেহাল। জরুরি ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। নদী রক্ষা আন্দোলনের নেতারা বলছেন দূষণ বন্ধে সীমানা পিলার দিয়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে হবে। এদিকে ড্রেজিং সহ নানা পরিকল্পনার কথা জানিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। আমিরুল ইসলামের তোলা ছবিতে অমিত হাসানের প্রতিবেদন। বরিশালের কীর্তনখোলা নদী, যেখানে একসময় হতো কীর্তনের উৎসব, কিন্তু সেই উৎসব হারিয়ে গিয়ে এখন দখল আর দূষণে আক্রান্ত। নাব্য সংকটে অভিভাবকহীন হয়ে পড়েছে কীর্তনখোলা নদী। শুধু কীর্তনখোলা নয়, বরিশাল জেলার মধ্য দিয়ে বয়ে চলা আড়িয়ালখা, কালিজিরা, সন্ধ্যা, সুগন্ধা সহ বেশ কিছু নদীতে দেখা গেছে এ চিত্র। বর্তমানে যে যার মতো করে ব্যবহার করছে নদী। কেউ নদীর পার সীমানা দখল করে গড়ে তুলছে বিভিন্ন স্থাপনা। তীর দখল করে ইট, বালু, পাথর ও কয়লা বিক্রি করছে অনেকেই। নদীর মাঝখানেই জেগে উঠেছে বিশাল চর। এতে গতি প্রবাহ হারাচ্ছে নদী। ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীকেন্দ্রিক অর্থনীতি। নদী বাঁচাতে জরুরি ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। দখল তো হইতে আছে সমানে, যে যে রাম পারে সে সেই রামের নেয়, যার জোর আছে সেই তো নেয়। আগেই ছিল আর কি, ওই লঞ্চ ছিল, তাছাড়া বোট ছিল, বিভিন্ন রকম বোট, বাদামি নৌকা বিভিন্ন রকম ছিল। এগুলো সব অলরেডি বন্ধ হয়ে গেছে। জায়গার মালিকরা, ব্যবসায়ীরা বিভিন্ন, এরা তো ওই জমি চর ভরাট করে তারপরে ব্যবসা বাড়াইতেছে, নদী বাড়িঘর করতেছে। এগুলো সংস্কার করা দরকার। বরিশাল ও ঝালকাঠি জেলার সীমান্ত রেখা হিসেবে পরিচিত এই কালিজিরা নদীটি। একসময় এই নদী থেকে পণ্যবাহী বড় বড় জাহাজ চলাচল করলেও এখন সে চিত্র পাল্টেছে। দখল, দূষণ আর নাব্যতা সংকটের কারণে এই একই অবস্থা বরিশালের বেশিরভাগ নদ নদীগুলোর। দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে জরুরি পদক্ষেপ না নিলে ভবিষ্যতে নদীগুলো অস্তিত্ব হারাবে বলে মনে করছেন পরিবেশবিদরা। নদী রক্ষা আন্দোলনের নেতারা বলছেন 2021 সালে সরকারিভাবে কীর্তনখোলা নদী তীরের প্রায় 4192 জন অবৈধ দখলদারদের খসড়া তালিকা তৈরি হলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। এছাড়া নগরবাসী ও কলকারখানার বর্জ্য দূষিত করছে নদীকে। নদী রক্ষায় সীমানা পিলার দিয়ে এসব নদীর মানচিত্র তৈরি করে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে হবে বলে জানায় এই পরিবেশ আন্দোলন কর্মী। এছাড়া এখনই কার্যকরী পদক্ষেপ না নিলে এ অঞ্চলের পরিবেশ প্রকৃতি মারাত্মক হুমকিতে পড়বে বলেও মনে করেন তিনি। যে সীমানাগুলি আমরা যেই ইটা বলা হয়েছে সেই সীমানা ধরে তাদের ওই সীমানা ধরে অবিলম্বে পিলার স্থাপন করা এবং দখলদার উচ্ছেদ করা, তা সরকারি হোক আর বেসরকারি হোক, এবং সেটি অবিলম্বে করতে হবে। এ বিষয়ে বিআইডব্লিউটিএ বলছে নদীগুলোর পানির গতি প্রবাহ ঠিক রাখতে নিয়মিত ড্রেজিং চলমান রয়েছে। এছাড়া দখলদারদের হাত থেকে নদী রক্ষায় সিএস অনুযায়ী সীমানা পিলার স্থাপনের কাজ চলমান। পর্যায়ক্রমে সিএস অনুসারে নদীর জায়গা জরিপ করে সীমানা পিলার স্থাপন করে দখলদারদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানায় বিআইডব্লিউটিএ। বরিশাল নদী বন্দরে আমাদের 58 কিলোমিটার আপনার নদী বন্দরের সীমা, সেখানে 10 কিলোমিটার অলরেডি জরিপ হয়েছে এবং যৌথ জরিপ পরবর্তীতে যখন সিএস মোতাবেক আমার সম্পূর্ণ পিলার দেওয়া সম্ভব হবে, তারপর আমরা চিহ্নিত করব অবৈধ স্থাপনার অবস্থানটা কি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে বরিশাল বিভাগে 2000-এর বেশি নদী থাকলেও বর্তমানে অস্তিত্ব রয়েছে 1003টির, আর জেলায় নদীর সংখ্যা 38টি। অমিত হাসান, এখন বরিশাল। আগামীকাল মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 49তম মৃত্যুবার্ষিকী। দিবসটি উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর পরিবার, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, অনুসারী ও ভক্তরা নানা কর্মসূচি পালন করছেন। এ নিয়ে আরও জানাতে সন্তোষ এলাকা থেকে যুক্ত হচ্ছে সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, জানাবেন যে ভাসানী মেলা কবে থেকে শুরু হচ্ছে?
জি সানি, এই মেলাটা 11 নভেম্বর থেকে মেলাটা শুরু হয়েছে। আমার সামনে অর্থাৎ ভাসানীর মাজারের পাশেই যে ফাঁকা জায়গাটি রয়েছে দরবার হলের পাশে, সেখানেই মেলা শুরু হয়েছে সপ্তাহব্যাপী। সেটি আগামীকাল পর্যন্ত চলবে বলে জানিয়েছেন মেলার আয়োজক কমিটির দায়িত্বে যারা রয়েছেন তারা। আর আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে মাওলানা ভাসানীর অনুসারী এবং ভক্তরা যারা রয়েছেন তারা তার মাজারে এসেছেন, তারা তাদের নিজেদের জন্য দোয়া করছেন এবং মাওলানা ভাসানীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করছেন। আমরা জানতে পেরেছি তার এই ওফাত বার্ষিকী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় শীর্ষ নেতা থেকে শুরু করে বিএনপির যে ভাইস চেয়ারম্যান রয়েছেন আব্দুল সালাম পিন্টু, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ শীর্ষ নেতারা এখানে এসে ভাসানীর মাজারে শ্রদ্ধা জানাবেন। এছাড়াও গণ অধিকার পরিষদ, এনসিপি সহ অন্যান্য দলের কেন্দ্রীয় নেতারা এখানে আসবেন বলে আমরা জানতে পেরেছি। আর এছাড়াও এই মেলাকে ঘিরে এক উৎসব আমেজ যে সৃষ্টি হয়েছে, বিশেষ করে এই ভাসানীর পরিবারের সদস্য এবং তার অনুসারী যারা রয়েছেন তারা বলছেন যে বিগত যে ফ্যাসিস্ট সরকার ছিল তারা এই ভাসানীকে যথাযোগ্য মর্যাদা দেননি, যে কারণে ইতিপূর্বে এত বড় সপ্তাহব্যাপী মেলা আয়োজন করা হয়নি। আর এছাড়াও তারা বলছেন, বিশেষ করে ভাসানীর পরিবারের সদস্যরা, যে ইতিমধ্যে ভাসানীর হাতে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ইসলামিক বিশ্ববিদ্যালয় সহ 13টির অধিক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গিয়েছে। আর এছাড়াও যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলো ধ্বংসের দ্বার প্রান্তে গিয়েছে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। তারা বলছেন যে স্বাধীনতার পরবর্তী সময় থেকে, বিশেষ করে তার মৃত্যুর পরবর্তী সময় থেকে বর্তমান পর্যন্ত যারা দায়িত্বে ছিলেন তারা মাওলানা ভাসানীকে যথাযোগ্য মর্যাদা দেননি। সেজন্য তারা বলছেন যে মাওলানা ভাসানীর আদর্শ অনুসরণ করলে এই দেশ থেকে যে অন্যায়, অনিয়ম, দুর্নীতি হয় সেটা অনেকটাই বন্ধ হবে। যে কারণে তারা বলছেন যে শিক্ষার্থী থেকে শুরু করে দেশ পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন তারা যদি এই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আদর্শ অনুসরণ করেন, তিনি ছিলেন মজলুম জননেতা, মজলুম অসহায় নিপীড়িত মানুষের পাশে থেকে তিনি আজীবন সংগ্রাম করেছেন। তো এই ছিল আমার কাছে মাওলানা ভাসানীর ওফাত বার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী মেলা ও বিভিন্ন কর্মসূচির সর্বশেষ তথ্য। টাঙ্গাইল থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাউসার আহমেদ। শেষ করছি এখন জনপদে, তবে তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। বরিশালে হাফ ভাড়া নিয়ে ছাত্র বাস শ্রমিকদের সংঘর্ষে বাস চলাচল বন্ধ। নথুল্লাবাদ টার্মিনাল থেকে ছেড়ে যায়নি রাজধানী সহ কোনো রুটের বাস, ভোগান্তিতে যাত্রীরা। সিলেটে অ্যাম্বুলেন্স ও ময়মনসিংহে কাভার্ড ভ্যানে আগুন। ঢাকা বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ। কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের 44 জন আটক। ঐতিহ্যবাহী নবান্নের আমেজ কমলেও আছে নতুন ধানের উৎসব। ভালো ফলনে কৃষকের স্বপ্ন পূরণের হাতছানি, ধানের দাম পাওয়া নিয়ে চিন্তা। এবং দখল দূষণে বিপর্যস্ত বরিশালের নদ নদী, সীমানা পিলার দিয়ে দখলদার উচ্ছেদের দাবি। নদী রক্ষায় ড্রেজিং এর পরিকল্পনা বিআইডব্লিউটি-এর। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।